নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মোনালিসা আর আমার এই সাহিত্য বৈঠক চ্যানেলে আপনাদেরকে শোনাতে এসেছি বাংলা সাহিত্যের কিছু অমূল্য গল্প ও কবিতা। আজ শোনাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বেদেনী। শম্ভু বাজিকর এ মেলায় প্রতি বছর আসে। তার বসবার স্থানটা মা কঙ্কালীর এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হয়ে গিয়েছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভজবাজি সার্কাস। ছোট তাঁবুটার প্রবেশপথের মাথার উপরেই কাপড়ে আঁকা একটা সাইনবোর্ডেও লেখা আছে ভোজবাজি সার্কাস। লেখাটার একপাশে একটা বাঘের ছবি, অপরদিকে একটা মানুষ, তার এক হাতে রক্তাক্ত তরবারি, অপর হাতে একটা ছিন্ন মুন্ড। প্রবেশ মূল্য মাত্র 2 পয়সা। ভিতরে আছে কিন্তু গোলকধামের খেলা। ভিতরে পট টাঙিয়ে কাপড়ের পর্দায় শম্ভু মোটা লেন্স লাগিয়ে দেয়। গ্রামবাসীরা বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের মধ্যে দিয়ে দেখে আংরেজ লীগের যুদ্ধ, দিল্লি কা বাদশাহ, কাবুল কে পাহাড়, তাজ বিবি কা কবর। তারপর শম্ভু লোহার রিং নিয়ে খেলা দেখায়। সবশেষে একটা পর্দা ঠেলে দিয়ে দেখায় খাঁচায় বন্দি একটা চিতাবাঘ। বাঘটাকে বাইরে এনে তার উপরে শম্ভুর স্ত্রী রাধিকা বেদেনী চেপে বসে। বাঘের সামনে থাবা দুটো ধরে টেনে তুলে নিয়ে নিজের ঘাড়ের উপর চাপিয়ে তার সাথে মুখোমুখি দাঁড়িয়ে বাঘকে চুমু খায়। সবশেষে বাঘটার মুখের ভিতর নিজের প্রকাণ্ড চুলের খোঁপাটা পুরে দেয়। মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুরে দিল। সকল গ্রামবাসীরা স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস রুদ্ধ করে দেখতে দেখতে হাততালি দিয়ে ওঠে। তারপরেই খেলা শেষ হয়। দর্শকদের দল বের হয়ে যায়। সবশেষ দর্শকটির সঙ্গে শম্ভু বের হয়ে এসে আবার তাঁবুর দুয়ারে জয়ঢাক পিটতে থাকে। জয়ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদেনী প্রকাণ্ড একজোড়া করতাল বাজায়। মধ্যে মধ্যে শম্ভু হাঁকে, বড় বাঘ, এ বড় বাঘ, পক্ষীরাজ ঘোড়া মানুষের চুমো খায়, জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে কিন্তু খায় না। কথাগুলো শেষ করেই সে ভিতরে গিয়ে বাঘটাকে একটা তীক্ষ্ণ অঙ্কুশ দিয়ে খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করতে থাকে। তাঁবুর দুয়ারের সামনে সমবেত জনতা ভীতিপূর্ণ কৌতূহল স্পন্দিত বুকে তাঁবুর দিকে অগ্রসর হয়। দুয়ারের পাশে দাঁড়িয়ে বেদেনী 2টি করে পয়সা নিয়ে তবে প্রবেশ করতে দেয়। এছাড়াও বেদেনীর নিজের খেলাও আছে। তার আছে একটা ছাগল, বাঁদর আর গোটা কয়েক সাপ। সকাল থেকেই সে নিজের ঝুলি ঝাঁপি নিয়ে গ্রামে বের হয়। গৃহস্থের বাড়ি বাড়ি খেলা দেখিয়ে গান গেয়ে উপার্জন করে আনে। এবার শম্ভু কঙ্কালীর মেলায় এসে ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠল। কোথা থেকে আর একটা বাজির তাঁবু এসে বসে গিয়েছে। তার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালি পড়ে আছে, কিন্তু এ বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দা কারণেও অনেক অভিনবত্ব আছে। বাইরে 2টো ঘোড়া, একটা গরুর গাড়ির ওপর প্রকাণ্ড একটা খাঁচা। নিশ্চয় ওতে বাঘ আছে। গরুর গাড়ি 3খানা নামিয়ে শম্ভু নতুন তাঁবুর দিকে মর্মান্তে ঘৃণার হিংস্র দৃষ্টিতে চাইল। তারপর আক্রোশ ভরা নিম্নকণ্ঠে বলল, সালা। তার মুখ ভীষণ হয়ে উঠল। শম্ভুর সমগ্র আকৃতির মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র ছাপ যেন মাখানো আছে। ক্রূর নিষ্ঠুরতা পরিব্যঞ্জক এক ধরনের উগ্র তামাটে রং আছে। শম্ভুর দেহবর্ণ সেই উগ্র তামাটে। আকৃতি দীর্ঘ, সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা।
মুখে কপালের নিচেই নাকে একটা খাঁজ, সাপের মতো ছোট ছোট গোল গোল চোখ, তার উপর সামনের দুটো দাঁত কেমন বাঁকা হিংস্র, ভঙ্গিতে অহরহ বাইরে জেগে থাকে। হিংসায় ক্রোধে সে যেন ভয়াবহ হয়ে উঠল। রাধিকাও হিংসায় ক্রোধে ধারালো ছুরি যেমন আলোকের স্পর্শে চকমক করে ওঠে, তেমনই ঝকমক করে উঠল। সে বলল, দাঁড়া, খাঁচায় দিব গখুরার ডেক কাছে এরা। রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরো উত্তেজিত হয়ে উঠল। সে ক্রুদ্ধ দীর্ঘ পদক্ষেপে এগিয়ে গিয়ে নতুন তাঁবুটার ভিতর ঢুকে বলল, কে বটে? মালিক কে বটে? কি চাই? তাঁবুর ভিতরের আর একটা ঘরের পর্দা ঠেলে বেরিয়ে আসলো একটি জোয়ান পুরুষ, 6 ফিটেরও অধিক লম্বা। শরীরের প্রতি অবয়বটি সবল এবং দৃঢ়, কিন্তু তবুও দেখলে চোখ জুড়িয়ে যায়। লম্বা হালকা দেহ, তাজা ঘোড়া যেমন একটি মনোরম লাবণ্যে ঝকমক করে, লোকটির হালকা অথচ সবল দৃঢ় শরীরে তেমনই একটি লাবণ্য আছে। রং কালোই, নাকটি লম্বা টিকালো, চোখ দুটি সাধারণ, পাতলা ঠোঁট দুটির উপর তুলি দিয়ে আঁকা গোঁফের মতো একজোড়া গোঁফ সুচাক্র করে পাক দেওয়া, মাথায় বাবরি চুল, গলায় ঝোলানো একটা সোনার ছোট চৌকো তক্তি। সে এসে শম্ভুর সামনে দাঁড়ালো। দুইজনই দুজনকে দেখছিল। কি চাই? নূতন বাজিকর আবার প্রশ্ন করল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচের বায়ুস্তর ভুর ভুর করে উঠল। শম্ভু খপ করে ডান হাত দিয়ে তার বাঁ হাতটা চেপে ধরে বলল, এ জায়গা আমার, আমি আজ 5 বছর এখানে বসছি। ছোকরাটিও খপ করে আপন ডান হাত শম্ভুর বাঁ হাত চেপে ধরে মাতালের হাসি হাসল। বলল, সে হবে, আগে মদ খাও একটু। শম্ভুর পেছনে জলতরঙ্গ বাদ্যযন্ত্রে দ্রুততম গতিতে যেমন গদ বেজে উঠল, রাধিকা কখন এসে শম্ভুর পেছনে দাঁড়িয়েছিল। সে খিলখিল করে হেসে উঠল, বলল, কটি বোতল আছে তোমার নাগর? মদ খাওয়াইবা? ছোকরাটি শম্ভুর মুখ থেকে পেছনের দিকে চেয়ে রাধিকাকে দেখে বিস্ময়ে মোহে কথা হারিয়ে নির্বাক হয়ে গেল। কালো সাপিনীর মতো ক্ষীণ তনু, দীর্ঘাঙ্গিনী বেদেনীর সর্বাঙ্গে যেন মাদকতা মাখা। তার ঘন কুঞ্চিত কালো চুলের মাঝখানে সাদা সুতোর মতো সিঁথিতে, তার ঈষৎ বঙ্কিম নাকে, তার আধ বেজা ভঙ্গির মদির দৃষ্টি দুটি চোখে, সুচালো চিবুকটিতে সর্বাঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্রে সদ্য স্নান করে উঠল। মাদকতা তার সর্বাঙ্গে। মহুয়া ফুলের গন্ধ যেমন নিঃশ্বাসে ভরে দেয় মাদকতা, বেদেনীর কালো রূপও চোখে তেমনই একটা নেশা ধরিয়ে দেয়। শুধু রাধিকাই নয়, এই বেদে জাতের মেয়েদের এটা একটা জাতিগত রূপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকার রূপের মধ্যে একটা যেন প্রতীকের সৃষ্টি করছে। কিন্তু মোহময় মাদকতার মধ্যে আছে খুরের মতো ধার। মোহমত্ত পুরুষকেও থমকে দাঁড়াতে হয়। মোহের মধ্যে ভয়ের চেতনা জাগিয়ে তোলে। বুকে ধরলে হৃৎপিণ্ড পর্যন্ত যেন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। রাধিকার খিলখিল হাসি থামেনি। সে নূতন বাজিকরের বিস্ময় বিহ্বল নীরব অবস্থা দেখে আবার বলল, বাক্যহারা হয়ে গেল যে নাগরের। বাজিকর এবার হেসে বলল, বেদের বাচ্চা গো আমি, বেদের ঘরে মদের অভাব? এসো। কথা সত্য, এই অদ্ভুত জাতটি মদ কখনো কিনে খায় না।
তারা লুকিয়ে চোলাই করে, ধরাও পড়ে, জেলেও যায়। কিন্তু তা বলে স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের কাছে এদের এই অপরাধটা অতি সাধারণ হিসেবে লঘু হয়ে দাঁড়িয়েছে। শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরে এতখানি হয়ে উঠল। আহ্বানকারীও তার স্বজাতি, নতুবা সে রাধিকার দিকে ফিরে কঠিন দৃষ্টিতে চেয়ে বলল, তুই এলি কেন এখানে? রাধিকা এবারও খিলখিল করে হেসে বলল, মরণ তোমার, আমি মদ খাবো নাই। তাঁবুর ভেতরে ছোট একটা কুঠুরির মধ্যে মদের আড্ডা বসলো। চারদিকে পাখির মাংসের টুকরো টুকরো হাড়ের কুচি ও একরাশ মুড়ি ছড়িয়ে পড়ে আছে। একটা পাতায় এখনো খানিকটা মাংস, আর একটায় কিছু মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, খানিকটা নুন। দুটি খালি বোতল গড়াগড়ি খাচ্ছে, একটা বোতল আধ খালি। বিস্রস্ত বদনা একটি বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হয়ে পড়ে আছে। মাথার চুল ধুলে রুক্ষ, হাত দুটি মাথার উপর দিয়ে ঊর্ধ্ববাহুর ভঙ্গিতে মাটির উপর লুণ্ঠিত। মুখে তখনও মদের ফেনা বুদবুদের মতো লেগে রয়েছে। হৃষ্ট পুষ্ট শান্তশিষ্ট চেহারার মেয়েটি। রাধিকা তাকে দেখে খিলখিল করে হেসে উঠল, বলল, তোমার বেদানি এই যে কলা গাছের মতো পড়ে আছে গো। নূতন বাজিকর হাসল। তারপর সে স্খলিত পদে খানিকটা এগিয়ে গিয়ে একটা স্থানের আলগা মাটি সরিয়ে দুটো বোতল বের করে আনল। মদ খেতে খেতে কথা যা বলবার বলছিল নূতন বাজিকর আর রাধিকা। শম্ভু মত্ততার মধ্যেও গম্ভীর হয়ে বসেছিল। প্রথম পাত্র পান করেই রাধিকা বলল, কি নাম গো তোমার বাজিকর? নতুন বাজিকর কাঁচা লঙ্কা খানিকটা দাঁতে কেটে বলল, নাম শুনলে গালি দিবে আমাকে বেদানি। কেনে? নাম কিষ্ট বেদে বটে, গালি দিব কি না? তোমার নাম যে রাধিকা বেদানি, তাই বলছি। রাধিকা খিলখিল করে হেসে গড়িয়ে পড়ল। পরক্ষণেই সে কাপড়ের ভিতর থেকে ক্ষিপ্র হস্তে কি বের করে নূতন বাজিকরের গায়ে ছুঁড়ে দিয়ে বলল, কই কালিয়া দমন করে দেখো দেখি কিষ্ট। শম্ভু চঞ্চল হয়ে পড়ল, কিন্তু কিষ্ট বেদে ক্ষিপ্র হাতে আঘাত করে সেটাকে মাটিতে ফেলে দিল। একটা কালো কেউটের বাচ্চা। আহত শিশু সাপ হিস হিস গর্জন করে ফনা তুলে দংশনোদ্যত হয়ে উঠল। শম্ভু চিৎকার করে বলল, আকামা! অর্থাৎ 20 দাঁত এখনো ভাঙা হয়নি। কিষ্ট কিন্তু ততক্ষণে তার মাথাটা বাঁ হাতে চেপে ধরে হাসতে আরম্ভ করে দিয়েছে। হাসতে হাসতে সে ডান হাতে ট্যাঙ্ক থেকে ছোট একটা ছুরি বের করে দাঁত দিয়ে খুলে ফেলল এবং সাপটার 20 দাঁত ও বিষের থলি দুই কেটে ফেলে রাধিকার গায়ে আবার ছুঁড়ে দিল। রাধিকাও বাঁ হাতে সাপটাকে ধরে ফেলল, কিন্তু রাগে সে কিছুক্ষণ আগের ওই সাপটার মতোই ফুলে উঠল। বলল, আমার সাপ তুমি কামাইলা কেনে? কিষ্ট বলল, তুমি যে বললা দমন করতে, বলে সেও একবার হা হা করে হেসে উঠল। রাধিকা মুহূর্তে আসন ছেড়ে উঠে তাঁবু থেকে বার হয়ে গেল। নতুন তাঁবুতে আজ থেকেই খেলা দেখানো হবে। সেখানে সমারোহ পড়ে গিয়েছে। বাইরে মাচা বেঁধে সেটার উপর বাজনা বাজতে আরম্ভ করেছে। একটা পেট্রোম্যাং রং আলো জ্বালাবার উদ্যোগ হচ্ছে। রাধিকা নিজেদের ছোট তাঁবুটির বাইরে এসে দাঁড়ালো। তাদের খেলার তাঁবু এখনো খাটানো হয়নি। রাধিকার চোখ দুটো হিংস্রভাবে যেন জ্বলছিল। শম্ভু কাছেই একটা গাছতলায় নামাজ পড়ছিল। আরো একটু দূরে আর একটা গাছের পাশে নামাজ পড়ছিল কিষ্ট।
বিচিত্র জাত বেদেরা। জাতি জিজ্ঞাসা করলে বলে বেদে, তবে ধর্মে ইসলাম, আচারে পুরো হিন্দু। মনসা পুজো করে, মঙ্গলচণ্ডী, ষষ্ঠীর ব্রত করে, কালী দুর্গাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে, নাম রাখে শম্ভু, শিব, কৃষ্ণ, হরি, কালী, দুর্গা, রাধা, লক্ষ্মী। হিন্দু পুরাণ কথা এদের কণ্ঠস্থ। এমনই আরও একটি সম্প্রদায় পট দেখিয়ে হিন্দু পৌরাণিক গান করে। তারা নিজেদের বলে পটুয়া। পট তারা নিজেরাই আঁকে। বিবাহ আদান প্রদান সমগ্রভাবে ইসলাম ধর্ম সম্প্রদায়ের সঙ্গে হয় না, নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যেই আবদ্ধ। বিবাহ হয় মোল্লার কাছে ইসলামীয় পদ্ধতিতে। মোল্লে পোড়ায় না, কবর দেয়। জীবিকায় কেউ বাজিকর, সাপ ধরে, সাপ নাচিয়ে গান করে, বাদর ছাগল নিয়ে খেলা দেখায়। অতি সাহসী কেউ কেউ এমনই তাঁবু খাটিয়ে বাঘ নিয়ে খেলা দেয়। কিন্তু এই নতুন তাঁবুর মতো সমারোহ করে তাদের সম্প্রদায়ের কেউ কখনো আগে খেলা দেখায়নি। রাধিকার চোখ ফেটে জল আসছিল। তার মনশ্চক্ষে কেবল ভেসে উঠছিল তাদের সবল তরুণ বাঘটির কথা। এর মধ্যে লুকিয়ে সে বাঘটাকে কাঠের ফাঁক দিয়ে দেখে এসেছে। সবল, দৃঢ়, ক্ষিপ্রতাবঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখে হিংস্র হাসির মতো ভঙ্গি যেন অহরহই লেগে আছে। আর তাদের বাঘটা স্থবির, শিথিল দেহ, কর্কশ লোম। খসখসে লোমগুলো দেখলে রাধিকার শরীর যেন ঘিন ঘিন করে ওঠে। কতবার সে শম্ভুকে বলেছে একটা নতুন বাঘ কিনবার জন্য, কিন্তু শম্ভুর যে কি মমতা ওই বাঘটার প্রতি, যার হেতু সে কিছুতেই খুঁজে পায় না। নামাজ ছেড়ে শম্ভু আসতেই সে গভীর ঘৃণা ও বিরক্তির সাথে বলে উঠল, তোর ওই বুড়া বাঘের খেলা কেউ দেখতে আসবে নাই। ক্রুদ্ধস্বরে শম্ভু বলল, তুই জানছিস সব। রাধিকা নাক মুচকে বলল, না, জেনে না আমি, তুই জানছিস সব। শম্ভু চুপ করে রইল, কিন্তু রাধিকা থামল না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সে বলে উঠল, ওরে মরা, বুড়ার নাচন দেখতে কার কবে ভালো লাগে রে? আমারে বলে, তুই জানছিস সব। শম্ভু মুহূর্তে ক্ষিপ্ত হয়ে উঠল। পরিপূর্ণভাবে তার হিংস্র দুপাটি দাঁত ওই বাঘের ভঙ্গিতেই বের করে সে বলল, ছোকরার উপর বড় টান দেখি তোর। রাধিকা সর্পিনীর মতো গর্জন করে বলে উঠল, কি বললি বেঈমান? শম্ভু আর কোনো কথা বলল না। অঙ্কুশভীত বাঘের মতো ভঙ্গিতেই সেখান থেকে চলে গেল। ক্রোধে, অভিমানে রাধিকার চোখ ফেটে জল আসলো। বেঈমান তাকে এত বড় কথাটা বলে গেল। সব ভুলে গেছে সে। নিজের বয়সটাও মনে নেই তার। 40 বছরের পুরুষ তুই, তুই তো বুড়া। রাধিকার বয়সের তুলনায় তুই বুড়া ছাড়া আর কি? রাধিকা এই সবে 22-এ পা দিয়েছে। সে কি দায়ে পড়ে শম্ভুকে বারণ করেছে? রাধিকা তাড়াতাড়ি নিজেদের তাঁবুর ভেতরে ঢুকে গেল। সত্যি কথা, সে আজ 5 বছর আগের ঘটনা। রাধিকার বয়স তখন 17। তার 3 বছর আগে শিবপদ বেদের সঙ্গে তার বিয়ে হয়েছিল। শিবপদ রাধিকার চেয়ে বছর 3-এর বড় ছিল। আজও তার কথা মনে করে রাধিকার মনে দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ, কোমল মুখশ্রী, বড় বড় চোখ। সে চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি। সাপ, বাঁদর, ছাগল এসবে তার আসক্তি ছিল না। সে করত
বেতের কাজ, থামা বুনত, চেয়ার পালকি ছাউনি করত, ফুলের শৌখিন সাজি তৈরি করত। তাতে তার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি। তারা স্বামী স্ত্রীতে বার হতো, সে কাঁধে ভার বয়ে নিয়ে যেত তার বেতের জিনিস, রাধিকা নিয়ে যেত তার সাপের ঝাঁপি, বাঁদর, ছাগল। শিবপদর সঙ্গে আরও একটি যন্ত্র থাকত, তার কোমরে গোঁজা থাকত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচিয়ে গান গাইত, শিবপদ রাধিকার স্বরের সাথে মিলিয়ে বাঁশি বাজাত। এটা ছাড়াও শিবপদর আর একটা বড় গুণ ছিল, তাদের সামাজিক মজলিসে বৃদ্ধদের আসরেও তার ডাক পড়ত। অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় শিখেছিল। এজন্য তার পরামর্শ প্রবীণরাও গ্রহণ করত। গ্রামের মধ্যে কত সম্মান তার। আর সেই শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতো। টাকা কড়ি সব থাকতো রাধিকার কাছে। তাঁতে বোনা কালো রঙের জমির ওপর সাদা সুতার খুব ঘন ঘন ঘর কাটা শাড়ি রাধিকা পরতে খুব ভালোবাসত। শিবপদ 12 মাস সেই কাপড়ই তাকে পরিয়েছে। এই সময় কোথা থেকে 10 বছর নিরুদ্দেশ থাকার পর আসলো এই শম্ভু, আর সঙ্গে এই বাঘটা, একটা ছেঁড়া তাঁবু আর এক বিগত যৌবনা বেদেনি। বাঘ ও তাঁবু দেখে সকলের তাক লেগে গেল। প্রথম যেদিন রাধিকা শম্ভুকে দেখল, সেই দিনের কথা তার আজও মনে আছে। সেই উগ্র পিঙ্গল বর্ণ, উদ্ধত দৃষ্টি, কঠোর বলিষ্ঠ দেহ মানুষটিকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। শম্ভু তাকে দেখছিল মুগ্ধ বিস্ময়ের সাথে। সেই প্রথম ডেকে বলল, এ বেদেনি, দেখি তোর সাপ কেমন। রাধিকার যে কি হয়েছিল, সে ফিক করে হেসে বলেছিল, নাগরের শখ দেখি যে খুব, পয়সা দিবা? পয়সা দিব না, তুই সাপ দেখাবি, আমি বাঘ দেখাবো। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা, তেমনই অদ্ভুত কথা। বলে বাঘ দেখাবে? সে তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলেছিল, সত্যি বলছ? বেশ, দেখ, আগে আমার বাঘ দেখ। সে তাকে তাঁবুর ভিতরে নিয়ে গিয়ে সত্যই বাঘ দেখিয়েছিল। রাধিকা সবিস্ময়ে তাকে প্রশ্ন করেছিল, এই বাঘ নিয়ে তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখবি তুই? বলে সঙ্গে সঙ্গেই খাঁচা খুলে বাঘটাকে বের করে তার সামনের 2 থাবা 2 হাতে তুলে নিয়ে বাঘের সাথে মুখোমুখি দাঁড়িয়েছিল। বেশ মনে আছে, রাধিকা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরে রাধিকার সামনে দাঁড়িয়ে বলেছিল, তুই এবার তোর সাপ দেখা আমাকে। রাধিকা সে কথার উত্তর দেয়নি, বলেছিল, ওটা তোমার পোষ মেনেছে? হি হি করে হেসে শম্ভু সবলে তাকে জড়িয়ে ধরে বলেছিল, বাঘিনী পোষ মানাতে আমি ওস্তাদ আছি। কি যে হয়েছিল রাধিকার এক বিন্দু আপত্তি পর্যন্ত করেনি। দিন কয়েক পরেই সেই শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ নিয়ে শম্ভুর তাঁবুতে গিয়ে উঠেছিল। শিবপদ চোখের জলে বুক ভেসে গিয়েছিল, কিন্তু রাধিকার মমতা হওয়া দূরের কথা, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বিতরাগে তার অন্তর রিরি করে উঠেছিল। রাধিকার মা বাপ, গ্রামের সকলে তাকে ছি ছি করেছিল, কিন্তু
কিন্তু রাধিকা সেসব গ্রাহ্যই করেনি। সেই রাধিকার আনা অর্থে শম্ভুর তাঁবু ও খেলার অন্য সরঞ্জাম কেনা হয়েছিল। সে অর্থ আজ নিঃশেষিত হয়ে এসেছে। দুঃখেই দিন চলে আজকাল। শম্ভু যা রোজগার করে সবই নেশায় উড়িয়ে দেয়, কিন্তু রাধিকা একটি দিনের জন্যও দুঃখ করেনি। আর সেই মেইমেন বলে কিনা সে একটা মদের বোতল বের করে বসল। ওদিকে নতুন তাঁবুতে আবার বাজনা বাজছে। দোসরা দফায় খেলা শুরু হবে। মদ খেয়ে রাধিকা হিংস্র হয়ে উঠল। ওই বাজনার শব্দে তার সমস্ত অন্তরটা যেন রিরি করে উঠল। ওদের তাঁবুতে নিশুতি রাতে আগুন ধরিয়ে দিলে কেমন হয়? হঠাৎ তাদের তাঁবুর বাইরে শম্ভু ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনে সে মত্ততার উপর উত্তেজিত হয়ে বের হয়ে আসলো। দেখল শম্ভুর সামনে দাঁড়িয়ে কিষ্ট। তার পরনে ঝকঝকে সাজ পোশাক, চোখ রাঙা। সেই তখন কথা বলছিল। কেনে ইথে দোষটা কি হলো? তোমরা বসে রইছ, আমাগোর খেলা হচ্ছে, খেলা দেখবার নেওতা দিলাম, তা দোষটা কি হলো? শম্ভু চিৎকার করে উঠল, খেল দেখাবেন খেলোয়াড়ি আমার? অপমান করতে আসছিস তো? কিষ্ট কি বলতে গেল, কিন্তু তার আগেই উত্তেজিত রাধিকা একটা ইট কুড়িয়ে নিয়ে সজোরে তারে লক্ষ্য করে মেরে বসল। অব্যর্থ লক্ষ্য, কিন্তু কিষ্ট অদ্ভুত। সে বলের মতো সেটাকে লুফে ধরে ফেলল, তারপর ইটটাকে লুপতে লুপতে চলে গেল। রাধিকা বিস্ময়ে সামান্য কয়েকটি মুহূর্ত যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে ঘোর কাটাতে সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়িয়ে নিল, কিন্তু শম্ভু তাকে নিবৃত্ত করল। সে সাদরে তার হাত ধরে তাঁবুর মধ্যে নিয়ে গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে আরম্ভ করে দিল। শম্ভু বলল, এই মেলার পরেই বাঘ কিনে আনব। ওদিকে তাঁবু থেকে কিষ্টর কণ্ঠস্বর ভেসে উঠল, খোল কানাত, ফেলে দে খুললে। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়ে রাধিকা দেখল তাঁবুর কানাত খুলে দিচ্ছে, অর্থাৎ ভিতরে না গেলেও তারা যেন দেখতে বাধ্য হয়। সে ক্রোধে গর্জন করে উঠল, দিব আগুন ধরিয়ে তাঁবুতে। শম্ভু গম্ভীর হয়ে ভাবছিল। কিষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়িয়ে কসরত দেখাচ্ছে। রাধিকা একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, নতুন খেলা কিছু বার করো তুমি, নইলে বদনামি হবে। কেউ দেখবে না গো আমাদের খেলা। শম্ভু দাঁতে দাঁত চেপে বলল, কল পুলিশে ধরিয়ে দিব স্যালাকে, মদের সন্ধান দিয়ে দিব। ওদিকে টিয়া পাখিতে কামান লাগলো। সেই মেয়েটা তারের উপর ছাতা মাথায় দিয়ে নাচলো। বাঘটার সাথে কিষ্ট লড়াই করল। ইহ, একটা থাবা বসিয়েছে বাঘটা। রাধিকা নিজেদের খেলার দৈন্যের কথা ভেবে ঝরঝর করে কেঁদে ফেলল। সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলছিল। তাঁবুটা আগুন ধরে ধুধু করে জ্বলে যায়। কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিলে কেমন হয়? পরদিন সকালে উঠতে রাধিকার একটু দেরি হয়ে গিয়েছিল। উঠে দেখলো শম্ভু নেই। সে বোধহয় 2-4 জন মজুরের সন্ধানে গ্রামে গেছে। বাইরে এসে সে শিউরে উঠল। কিষ্টুর তাঁবুর চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। দুয়ারে একজন দারোগা এসে বসে আছেন। এ কি? সে শটান গিয়ে দারোগার সামনে সেলাম করে দাঁড়ালো। দারোগা তার আপাদ মস্তক দেখে বললেন, ডাক সব, আমরা তাঁবু দেখব। আবার সেলাম করে বেদেনি বলল, কি কসুর করলাম হুজুর? মদ আছে কিনা দেখবো আমরা। ডাক বেটা ছেলেদের, এখান থেকে ডাক।
রাধিকা বুঝল দারোগা তাকে এই তাঁবুরই লোক ভেবেছেন, কিন্তু সে আর তার ভুল ভাঙালো না। বলল, ভিতরে আমার কচি ছেলে রয়েছে হুজুর। আচ্ছা, ছেলে নিয়ে আসতে পারো তুমি, আর ডেকে দাও পুরুষদের। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করে সেই দেখা জায়গাটার আলগামাটি সরিয়ে দেখল 3টে বোতল তখনও মজুদ রয়েছে। সে একখানা কাপড় টেনে নিয়ে ভাঁজ করে বোতল 3টাকে পুড়ে ফেলল, সুকৌশলে এমন করে বুকের মধ্যে ধরল শীতের দিনে সযত্নে বস্তাবৃত অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু যেন মনে না হয়। তাঁবুর মধ্যেই কিষ্ট অঘরে ঘুমাচ্ছিল। পায়ে ঠেলা দিয়ে তাকে জাগিয়ে দিয়ে রাধিকা বলল, পুলিশ আসছে, বসে রয়েছে দুয়ারে, উঠা যাও। সে অকল্পিত সংযত পদক্ষেপে স্তন্যদানরত মায়ের মতো শিশুকে যেন বুকে ধরে বের হয়ে গেল। আর পিছনে পিছনেই কিষ্ট এসে দারোগার সামনে দাঁড়ালো। দারোগা প্রশ্ন করলেন, এ তাঁবু তোমার? সেলাম করে কিষ্ট বলল, জি হুজুর। দেখবো তাঁবু আমরা, মদ আছে কিনা দেখব। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করে বেদেনি ততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতো মিশে গেছে। শম্ভু গুম হয়ে বসেছিল। রাধিকা উপুর হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদছিল। শম্ভু তাকে নির্মম ভাবে মেরেছে। শম্ভু ফিরে আসতে বিপুল কৌতূহলে সে হেসে হেসে পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলে তার গায়ে ঢলে ঢলে পড়ল। বলল, ভেলকি লাগাই দিচ্ছি দারোগার চোখে। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চেয়ে রইল। রাধিকা সেদিকে ভ্রুক্ষেপও ছিল না। সে হেসে বলল, খাবা ছেলে, খাবা? শম্ভু আচমকা তার চুলের মুঠি ধরে নির্মম ভাবে প্রহার করে বলল, সব মাটি করে দিচ্ছিস তুই। উহাকে আমি জেল দিয়ার লাগি পুলিশে বলে এলাম, আর তুই করলি এ কাণ্ড। রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হয়ে উঠেছিল, কিন্তু শম্ভুর কথা সমস্তটা শুনেই তার মনে পড়ে গেল গত রাত্রির কথা। সত্যি এ কথা শম্ভু তো বলেছিল। সে আর প্রতিবাদ করল না। নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করে উপুর হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগল। আজ বিকেল থেকে এ তাঁবুতেও খেলা আরম্ভ হবে। শম্ভু নিজের জীর্ণ পোশাকটা বের করে পরেছে। কালো রঙের চোঙার মতো প্যান্টালুন আর একটা কালো রঙেরই খাটো হাতকোট। রাধিকার পরনে পুরনো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরনো একটা ফুল হাতা বডিস। অন্য সময় মাথার চুল সে বেনি বেঁধে ঝুলিয়ে দিত, কিন্তু আজ সে বেনিই বাঁধল না। নিজের সকল প্রকার দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞায় ক্ষোভে তার যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। ওদের তাঁবুতে কিষ্টর সেই বিড়ালির মতো গাল মোটা স্থবিরার মতো স্থূলাঙ্গী মেয়েটা পড়েছে গেঞ্জির মতো টাইট পাজামা, তার উপর জরিদার সবুজ শাটিনের একটা জাঙ্গিয়া ও কাঁচুলি রঙের বডিস। কুৎসিত মেয়েটাকেও যেন সুন্দর দেখাচ্ছিল। ওদের জয় ঢাকের বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো একটা রেশ শেষকালে ঝংকার দিয়ে ওঠে। আর এই কতকালের পুরনো একটা ঢ্যাপঢ্যাপে ঝয়ঢাক, ছি! কিন্তু তবুও প্রাণপণে চেষ্টা করে, জোরে জোরে করতাল পেটে। শম্ভু বাজনা থামিয়ে হাঁকল, ওই বড়বাগ! রাধিকা রুদ্ধস্বর কোনো মতে সাপ করে নিয়ে প্রশ্ন করল, বড়বাগ কি করে? শম্ভু খুব উৎসাহ ভরেই বলল, পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা মুখে ভরে, চিবায় না। সেবার লাফ দিয়ে নেমে ভেতরে গিয়ে বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ বৃদ্ধ বনচারী হিংসক আর্তনাদের মতো
গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে ও তাঁবুর ভেতর থেকে সবল পশুর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হয়ে উঠল। মাচার উপরে রাধিকা দাঁড়িয়েছিল। তার শরীর যেন ঝিমঝিম করে উঠল। ক্রূর হিংসা ভরা দৃষ্টিতে সে ওই তাঁবুর মাচানের দিকে চেয়ে দেখল কিষ্ট হাসছে। রাধিকার সাথে চোকাচোকি হতেই সে হাঁকল, ফিন একবার। ও তাঁবুর ভিতর থেকে দ্বিতীয়বার খোঁচা খেয়ে ওদের বাঘটা এবার প্রবলতর গর্জনে হুঙ্কার দিয়ে উঠল। রাধিকার চোখে জ্বলে উঠল আগুন। অল্প কটি লোক সস্তায় আমোদ দেখবার জন্য শম্ভুর তাঁবুতে ঢুকেছিল। খেলা শেষ হয়ে গেল। শম্ভু হিংস্র মুখ ভীষণ করে বসে রইল। রাধিকা দ্রুত পদে মেলার মধ্যে বের হয়ে গেল। কিছুক্ষণ পরে সে ফিরল কিসের একটা টিন নিয়ে। শম্ভু বিরক্তি সত্ত্বেও সবিস্ময়ে প্রশ্ন করল, কি ওটা? কেরাচিনি, আগুন লাগাই দিব উহাদের তাঁবুতে। পুরা পেলেম নাই, দুছের কম রইছে। শম্ভুর চোখ হিংস্র দীপ্তিতে জ্বলে উঠল। সে বলল, লিয়ে আয় মদ। মদ খেতে খেতে রাধিকা বলল, দাউ দাউ করে জ্বলবে যখন। সে খিলখিল করে হেসে উঠল। সে অন্ধকারের মধ্যে বাইরে এসে দাঁড়াল। ওই তাঁবুতে তখনও খেলা চলছে। তাঁবু ছেঁড়া মাথা দিয়ে দেখা যাচ্ছিল কিষ্ট দড়িতে ঝুলানো কাঠের লাঠিতে দোল খেতে খেতে কসরত দেখাচ্ছে। উফ, একটা ছেড়ে আর একটা ধরে ঝুলতে লাগলো। দর্শকরা হাততালি দিচ্ছে। শম্ভু তাকে টেনে নিয়ে বলল, এখনই লয়, সেই নিশুত রাতে। তারা আবার মদ নিয়ে বসল। সমস্ত মেলাটা শান্ত, স্তব্ধ, অন্ধকারে সব ভরে উঠেছে। বেদেনী ধীরে ধীরে উঠল। এক মুহূর্তের জন্য তার চোখে ঘুম আসেনি। বুকের মধ্যে একটা অস্থিরতায়, মনের একটা দুর্দান্ত জ্বালায় সে যেন অহরহ পীড়িত হচ্ছে। সে বাইরে এসে দাঁড়ালো। গাঢ় অন্ধকার থমথম করছে। সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক ওদিক পর্যন্ত ঘুরে আসলো। কেউ কোথাও জেগে নেই। সে তাঁবুতে ঢুকলো। ফস করে একটা দেশলাই জ্বালালো। ওই কেরোসিনের টিনটা রয়েছে। তারপর শম্ভুকে ডাকতে গিয়ে দেখলো সে শীতে কুকুরের মতো কুণ্ডলি পাকিয়ে অঘরে ঘুমাচ্ছে। তার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছি ছি করে উঠল। অপমান ভুলে গিয়েছে, ঘুম এসেছে। সে শম্ভুকে ডাকলো না। দেশলাইটা চুলের কোপায় গুঁজে টিনটা হাতে নিয়ে একাই বেরিয়ে গেল। ওই পেছন দিক দিয়ে যেতে হবে। ওদিকটা সমস্ত পুড়ে, তবে এদিকে মেলাটার লোকে আলোর শিখা দেখতে পাবে। ক্রূর হিংস্র সাপিনীর মতো সে অন্ধকারের মধ্যে মিশে শনশন করছিল। পিছনে এসে টিনটা নামিয়ে সে হাঁপাতে আরম্ভ করল। চুপ করে বসে সে খানিকটা বিশ্রাম করে নিল। বসে থাকতে থাকতে তাঁবুর ভিতরটা একবার দেখে নেবার জন্য সে কানাতটা সন্তর্পণে ঠেলে মাথাটা গলিয়ে দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতো বুকে হেঁটে বেদেনী ভেতরে ঢুকে পড়ল। খোঁপার ভিতর থেকে দেশলাইটা বার করে ফস করে একটা কাঠি জেলে ফেলল। তার কাছেই এই যে কিষ্ট অসুরের মতো পড়ে অঘরে ঘুমোচ্ছে। রাধিকার হাতের কাঠিটা জ্বলতেই লাগলো। কিষ্ট
কিষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! উফ, বুকখানা কি চওড়া, হাতের পেশিগুলো কি নিটোল, তার আশেপাশে ঘোড়ার খুরের দাগ, ছুটন্ত ঘোড়ার পিঠে কিষ্ট নেচে ফেরে। ওই যে কাঁধে সদ্য ক্ষত চিহ্নটা, ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন। দেশলাইটা নিভে গেল। রাধিকার বুকের মধ্যেটা তোলপাড় করে উঠল, যেমন করেছিল শম্ভুকে প্রথম দিন দেখে। না, আজকের আলোড়ন তার চেয়েও প্রবল। উন্মত্ত বেদেনী মুহূর্তে যা করে বসলো তার স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে কিষ্টর সবল বুকের উপর ঝাঁপ দিয়ে পড়ল। কিষ্ট জেগে উঠল, কিন্তু চমকালো না। ক্ষীণ নারী তনুখানি সবলে আলিঙ্গনে আবদ্ধ করে বলল, কে রাধে? তাহার মুখ চেপে ধরে রাধিকা বলল, হ্যাঁ, চুপ। কিষ্ট চুমায় তার মুখ ভরে দিয়ে বলল, দাঁড়াও মদানি। না, চলো, উঠ, এক্ষুনি এখান থেকে পালাই, চল। রাধিকা অন্ধকারের মধ্যে হাঁপাচ্ছিল। কিষ্ট বলল, কোথা? ওই দেশান্তরে। দেশান্তরে? ই তাবু টাবু থাক পইরা, ওই শম্ভু লিবে। তুমিও আর রাধিকাকে লিবে, উহাকে দাম দিবা না? সে নিম্ন স্বরে খিলখিল করে হেসে উঠল। উন্মত্ত বেদিয়া, তার উপর দুরন্ত যৌবন। কিষ্ট দ্বিধা করল না, বলল, চল। চলতে গিয়ে রাধিকা থামল, বলল, দাঁড়াও। সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর উপর ঢেলে দিয়ে মাঠের ঘাসের উপর ছড়া দিয়ে চলতে চলতে বলল, চল। টিনটা শেষ হতেই সে দেশলাই জেলে কেরোসিন সিক্ত ঘাসে আগুন ধরিয়ে দিল। খিলখিল করে হেসে বলল, মরুক বুড়া পুইরা। আজকের নিবেদন এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কিন্তু পরের দিন আবার আসবো নতুন একটি কবিতা অথবা গল্প নিয়ে। সাহিত্য বৈঠক চ্যানেলের গল্প ও কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।